আর যে খবরে আমরা নজর রেখেছি, তৃণমূলে নব তৃণমূল বিধানসভায় বিরোধী দলনেতার পদ দাবি করছেন তৃণমূলের বেসুরোরা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা সূত্রের খবর থেকে খবর আমরা পাচ্ছি, ইতিমধ্যেই 59 বিধায়কের সই করা চিঠি নিয়ে বিধানসভায় পৌঁছেছেন ঋতব্রত। সহকারী দলনেতা সন্দীপন সাহা হতে পারেন জাভেদ খান, তিনি সূত্র মারফত জানা যাচ্ছে মুখ্য সচেতক হতে পারেন জাভেদ খান। আবির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আবিরের থেকে একবার জানবো। আবির, ইতিমধ্যেই বৈঠক শুরু হয়ে গেছে, আমরা বলতেই পারি বাংলার রাজনীতিতে তাহলে কি এক নতুন অধ্যায়ের সূচনা? তার আগে জানিয়ে রাখি, চন্দ্রনাথ সিনহা তিনি পরিষ্কার করে নিউজ 18 বাংলাকে জানিয়ে গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেই তারা বিরোধী দলনেতা মানছেন এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে মেনেই তারা এখানে ক্ষেত্রে তারা কাজ করবেন। নওসাদ আলী কক্ষ বিধানসভার অভ্যন্তরে সেখানে বৈঠক শুরু হয়ে গিয়েছে বিধায়কদের। একের পর এক বিধায়করা তারা ইতিমধ্যেই সেখানে প্রবেশ করতে শুরু করেছেন। বিধানসভার সচিবকে আমরা দেখলাম, তিনি এই মুহূর্তে কিছুক্ষণ আগে প্রবেশ করলেন এবং অত্যন্ত দ্রুত গতিতে তিনি প্রবেশ করলেন। অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই পরিষদীয় রাজনীতিতে বিধানসভার অভ্যন্তরে অন্যতম নজর কাড়া রাজনৈতিক ঘটনা ঘটতে চলেছে। এবং তুমি জানো যে 2021 থেকে 2026 5টা বছর যারা এখানে শাসক দলে ছিলেন, সেই শাসক দলের তরফ থেকে যারা ছিলেন সেই তৃণমূল কংগ্রেস এবারে নির্বাচনে পরাস্ত হয়েছে এবং পরাস্ত হওয়ার পর আজকে দেখতে পাওয়া যাচ্ছে যে তারা মনোনীত করেছিলেন যাদেরকে বিরোধী নেতা হিসাবে, সেই বিরোধী শোভনদেব চট্টোপাধ্যায় থেকে শুরু করে বাকিদেরকে কার্যত খারিজ করে দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের বিধায়করাই। এবং সন্দীপনের সাথে যখন কথা বললাম, সন্দীপন বলল 2/3 মেজরিটি কেন, তার থেকে বেশি সংখ্যক বিধায়ক তাদের হাতে রয়েছে। অর্থাৎ আমি শুরুতেই বলছিলাম যে 60 জনের বেশি বিধায়কের সই নিয়ে আজকে তারা চিঠি জমা করতে চলেছেন। সন্দীপনের কথাতে তার একদম স্পষ্টত তার যেটা আমরা সূত্র বলছিলাম সেটাতেই কার্যত শিলমোহর পড়েছে। অন্যদিকে আমরা দেখলাম যে চন্দ্রনাথ সিনহা দীর্ঘদিনের তুমি বিধায়ক, তুমি জানো মন্ত্রী ছিলেন রাজ্যের, বোলপুরের মতো জায়গা থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতেন, এবারও জয়লাভ করেছেন। তার তরফ থেকেও জানিয়ে দেওয়া হলো যে ঋতব্রতকেই তারা বিরোধী দলনেতা মেনে নিয়েছেন এবং বাকি যারা দায়িত্ব পাবেন তাদেরকেও তারা মেনে নিচ্ছেন সবাই মিলে একসাথে, এবং আজকে সেই কারণেই তাদের আশা। ফলে সব মিলিয়ে 11টা 15 কিছুটা সময় পরে হয়তো তারা বিধানসভার অধ্যক্ষের যে চেম্বার রয়েছে তার উদ্দেশ্যে তারা রওনা হবেন। বিধানসভার অধ্যক্ষে সে পৌঁছানোর পর তার হাতে আজকেই বিধায়কদের সই সম্বলিত চিঠি তুলে দেওয়া হবে এবং একই সঙ্গে তারা সেখানে হাজির থেকে উপস্থিত থেকে তারা বুঝিয়ে দেবেন যে তাদের হাতেই ক্ষমতা রয়েছে, তাদের হাতেই সংখ্যা রয়েছে, সে কারণেই এত সংখ্যক বিধায়ককে তারা এখানে নিয়ে এসেছেন। একেবারে আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। একের পর এক বেসুরো বিধায়ক বিধানসভায় পৌঁছচ্ছেন আর সেই বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আমরা জানি হাতে ছিল মাত্র 80 বিধায়ক তৃণমূলের, তার মধ্যে থেকে বহিষ্কৃত হন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। আর তারপরেই তুঙ্গে জল্পনা, ঋতব্রত সন্দীপন নাকি সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের নিয়ে তৃণমূলের একটি পক্ষ হিসেবে আসতে চলেছেন, এমন জল্পনা আমরা দেখেছিলাম। শুরুতে উড়িয়ে দিয়েছিলেন দুজনেই, তবে সেই জল্পনা কোথাও না কোথাও আরো বেশি জোরালো হয় যখন আমরা দেখি শনিবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে প্রায় 60 জন তৃণমূল বিধায়ক তারা গড়হাজির ছিলেন। অন্য জল্পনার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। তখন প্রথমেই নিউজ 18 বাংলা এই প্রশ্ন তোলে, বাংলাতেই কি এবার মহারাষ্ট্র মডেল? বাংলার রাজনীতিতে তবে কি নতুন অধ্যায় শুরু চর্চা? নিউজ 18 বাংলায় এই প্রশ্ন প্রথম আমরাই তুলি। যে মডেলে মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে শিবসেনায় ভাঙন ধরেছিলেন, সেই একই কৌশল কি পশ্চিমবঙ্গে প্রয়োগ হতে চলেছে? বিধায়ক সাবিনা ইয়াসমিন তিনি কি বলছেন আগে শোনা যাক। আমরা বিরোধী দলনেতা কে হবে সেটাকে নিয়ে আজকে বিধানসভায় তৃণমূল কংগ্রেসের মেজরিটি আমরা আলোচনা করে আজকে ঠিক করব। কি নতুন কোন কিছু সূচনা হবে? দেখো, সময় হলে বুঝতে পারবেন। আমরা আমাদের নিজের কাজে এসেছি, বিধানসভায় কাজ আছে, আমার আইডেন্টি কার্ড তৈরি করতে হবে। আবির আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আবিরের কাছে আরো একবার যাব। আবির, আমরা দেখছি একের পর এক বেসুরো বিধায়ক তারা বিধানসভায় পৌঁছচ্ছেন, পরিষদীয় ব্যাকরণ কি বলছে, তার ব্যাখ্যা কি হতে পারে? তার আগে জানিয়ে রাখি, রথীন ঘোষ তিনি এই মুহূর্তে প্রবেশ করলেন এবং গত রবিবার দিনকে রথীন ঘোষের বাড়িতে একটি বৈঠক হয়েছিল, যে বৈঠকে ঋতব্রত সন্দীপন তারা দুজনেই গিয়েছিলেন। সেই বৈঠকে উত্তর 24 পরগনার একাধিক বিধায়করা তারা উপস্থিত ছিলেন। তো সেই রথীন ঘোষও ঋতব্রত সন্দীপনের ডাকা যে বৈঠক, সেই বৈঠকে তিনি এসে উপস্থিত হলেন। তোমাকে কিছুক্ষণ আগেই জানিয়েছি যে বিধানসভার অভ্যন্তরে নওসাদ আলী কক্ষে বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং সেই বৈঠকের পরই
তাদের একসঙ্গে নিয়ে বিধানসভার অধ্যক্ষের যে চেম্বার সেখানে ঋতব্রত সন্দীপন তারা পৌঁছবেন এবং পৌঁছে তাদের তরফ থেকে চিঠি দেওয়া হবে। একেবারে এই চিঠি দেওয়া হবে। আবির, আরো একবার তোমার থেকে জানতে চাইবো, এখনো পর্যন্ত কতজন বেসুরো বিধায়ক তারা পৌঁছেছেন বিধানসভায়, কাদের কাদের তুমি দেখতে পাচ্ছ? দেখো, একাধিক বিধায়ক তারা ইতিমধ্যেই প্রবেশ করে গেছেন। আমি কয়েকজন গুরুত্বপূর্ণ নাম বলে দিচ্ছি। রথীন ঘোষ তিনি প্রবেশ করলেন, চন্দ্রনাথ সিনহা তিনি প্রবেশ করলেন, সাবিনা ইয়াসমিন তিনি প্রবেশ করেছেন, আখরুজ্জামান তিনি প্রবেশ করেছেন, নিয়ামত শেখ তিনি প্রবেশ করেছেন, তাপস মাইতি তিনি প্রবেশ করেছেন, সুভাষিস দাস তিনি প্রবেশ করেছেন, ঋতব্রত এবং সন্দীপন তারা দুজনে প্রবেশ করেছেন। এরকম প্রচুর গুরুত্বপূর্ণ নাম রয়েছেন যারা প্রথমবারের জন্য বিধায়ক রয়েছেন তারাও, এবং মালদা মুর্শিদাবাদ যেখানে সংখ্যালঘু বিধায়কদের একটা বড় অংশ তারাও ইতিমধ্যেই ভেতরে বৈঠক করার জন্য প্রবেশ করে গিয়েছেন। বৈঠক যে শুরু হয়ে গিয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই আবারও বলছি বিধানসভার অধ্যক্ষ তিনি তার নিজের চেম্বারে এসে পৌঁছানোর পর তাদেরকে সঙ্গে নিয়ে যাবেন। একেবারেই বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা সহ বেসুরো বিধায়করা এবং একের পর এক বেসুরো বিধায়করা তারা বিধানসভায় পৌঁছচ্ছেন। সন্দীপন সাহা তিনি কি বলছেন শোনা যাক। এখন এই মুহূর্তে বলার কিছু নেই। আমরা বিধায়করা মিলে একটি মিটিং ডেকেছি, সেই মিটিংটা আমরা করি, করার পরে যা বলার মিটিং এর পরে বলবো। আজকেই তার মানে সই সহ তোমরা জমা দিতে চলেছো? এখন কিচ্ছু বলবো না, এখন কিছুই বলবো না, আমাকে যেতে দিন প্লিজ। যা হবে। সাবিনা ইয়াসমিন বলে গেলেন যে আমরা বিরোধী দলনেতা নতুন করে স্থির করতে চাই, সন্দীপন এবং ঋতব্রত যা সিদ্ধান্ত নিচ্ছে আমরা সহমত পোষণ করে এগোবো। সেইটা দেখুন, দেখুন আমাদের মিটিংটা হোক, মিটিংটা না হলে কিছু বলতে পারবো না। মিটিংটা হোক, দেখতে পারবেন, সংখ্যাটা দেখতে পারবেন, মোর দ্যান 2/3। মোর দেন 2/3 বেসুরো বিধায়করা তারা বলছেন। আমরা দেখছি একের পর এক বেসুরো বিধায়ক তারা বিধানসভায় পৌঁছচ্ছেন এবং যেমনটা জানা যাচ্ছে 59 জন বিধায়কের সই করা চিঠি নিয়ে বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আবির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আবির, আমরা দেখেছি সই কাণ্ড নিয়ে ইতিমধ্যেই তৃণমূল অস্বস্তিতে পড়েছে, আর এবার বিধানসভায় ইতিমধ্যেই 59 জন বেসুরো বিধায়ক তারা পৌঁছেছেন। কোথাও না কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই কি আস্থা হারানোর জন্য? দেখো, গত কয়েকদিন ধরে তাদের সঙ্গে কথা বলে মনে হয়েছে যে যতটা না মমতা বন্দ্যোপাধ্যায় তার থেকেও তারা বেশি করে ক্ষুব্ধ হতে শুরু করেন হচ্ছে 6 তারিখের প্রথম দিনের যে বৈঠক, সেই বৈঠকে যখন তাদেরকে বলা হয়েছিল যে স্ট্যান্ডিং অভিশন দিতে এবং সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য, এবং বাকিরা নির্বাচনের ক্ষেত্রে তারা যে কাজ করেছেন সেই কাজের যে গুরুত্ব তাকে অনেকটা খাটো করে দেখানো হয়েছিল, এমন অভিযোগ ছিল বিধায়কদের একাংশের। এবং তুমি জানো এর আগেও যাদের সঙ্গে কথা বলেছেন তারা প্রত্যেকেই বলেছেন যে কেউ ওই বৈঠকের মধ্যে স্ট্যান্ডিং অভিশনে হয় কেউ উঠে দাঁড়িয়েছিলেন, কেউ মানে উঠে দাঁড়াতে কুণ্ঠাবোধ করছিলেন, কেউ বসেও ছিলেন, তারা উঠে দাঁড়াননি। এবং তাদের বক্তব্য যে সেদিনকে যে ব্যবহার করা হয়েছিল নির্বাচনের ভরাডুবির পর, সেটি তাদের সব থেকে বেশি তাদের মনে হয়েছিল যে দল তাদের প্রতি যথাযথভাবে গুরুত্ব আরোপ করছে না, বা তারা যে দায়িত্ব নিয়ে নির্বাচনের ক্ষেত্রে লড়াই করেছিল সেই লড়াই করাকে মান্যতা দিচ্ছে না। এবং কার্যত তখনই তাদের মধ্যে এক প্রকার সিদ্ধান্ত হয়ে যায় যে তারা অন্য কোনো পথে এগোবে। এবং সেই অন্য কোনো পথে এগোনোর যে 6 তারিখের ঘটনা, আজকে হচ্ছে তোমার হচ্ছে জুন মাসের একেবারে শুরুতে, এই মাঝের কয়েকদিনে একদম মানে রাজনৈতিক ভাবে নাটকীয় পট পরিবর্তন ঘটতে দেখা গেল। এবং যারা তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ বিধায়ক বলে পরিচিত ছিলেন, অর্থাৎ প্রথম সারিতে থাকতেন, যারা তৃণমূল কংগ্রেসের সামনের সারিতে থাকা এরকম অনেক নেতারা ছিলেন, বিভিন্ন জেলার ক্ষেত্রে দাঁড়িয়ে যারা ছিলেন, তারা প্রত্যেকে এই মুহূর্তে এখানে উপস্থিত হতে শুরু করে দিয়েছেন। ফলে একযোগে যে তাদের প্রত্যেকের যে আপত্তি রয়েছে শীর্ষ নেতৃত্বের প্রতি, তাদের যে অনাস্থা রয়েছে তা কার্যত পরিষ্কার স্পষ্ট করে দেওয়া হয়েছে, এবং সেই কারণেই তাদের সকলের একসাথে এখানে আসা।